আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। একদিকে যুদ্ধবিরতির আলোচনা এগোচ্ছে, অন্যদিকে আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছে ইসরায়েল। শনিবার নতুন করে বেশ কিছু শীর্ষস্তরের হামলা চালিয়েছেন ফিলিস্তিনি এবং ইয়েমেনি যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এদিন জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে দখলদার বাহিনীর বিরুদ্ধে বড় কয়েকটি অভিযান পরিচালনা করেছেন তারা। মধ্য খান ইউনিসের আল মাহাত্তা এলাকার ডিরেক্টরেট অব এডুকেশনের পাশে ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোর ওপর 2 দফা হামলা চালানো হয়। এক হামলায় সওয়াজ এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ইসরায়েলের 2টি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করা হলে এর ক্রু সদস্যরা নিহত অথবা আহত হন। অন্য হামলায় ইয়াসিন 105 শেল দিয়ে ইসরায়েলের একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি ধ্বংস করা হয়। এরপর ঘটনাস্থলে উদ্ধারকারী দল এলে লাইট ও মিডিয়াম মেশিনগান দিয়ে সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়েন কাসামের যোদ্ধারা। ঘটনাস্থলকে ধোঁয়ায় আচ্ছন্ন করে হেলিকপ্টার এসে হতাহত সেনাদের সরিয়ে নেয় ইসরায়েলি বাহিনী। এই সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছে আল মায়াদিন। হামাসের সামরিক শাখা এদিন খান ইউনিসের আল বিয়াহ স্ট্রিটে আরও একটি ইসরায়েলি এপিসি ধ্বংস করার কথা জানিয়েছে। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস গাজা সিটির আল সুজাইয়ার পূর্বে জটিল ও শীর্ষস্তরের হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে। এতে ক্লোজ রেঞ্জ থেকে ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এ সময় ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া কয়েকটি বাড়িকেও টার্গেট করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া কুদসের কমান্ডার জানিয়েছেন, হামলার তীব্রতার মুখে কোনো প্রতিক্রিয়া ছাড়াই ইসরায়েলি সেনারা পালিয়ে যান। তারা কোনো পাল্টা হামলার চেষ্টাই করেননি। এ সময় কুদসের যোদ্ধারা সেনাদের আর্তচিৎকারের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। ওই কমান্ডার নিশ্চিত করেন, তিনি যে সংখ্যক দগ্ধ সেনাদের লাশ ও আহতদের দেখতে পেয়েছেন তাতে নিশ্চিত যে হামলায় 40 ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছে। তিনি জানান, সেনাদের লাশের সংখ্যা নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে ইসরায়েল। এদিকে রোববার ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ভোর 2:45টায় ইয়েমেন থেকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল এবং মৃত সাগরের পার্শ্ববর্তী বসতিগুলোতে সাইরেন বাজানো হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন, গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে একটি আলোচক দল পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু তাদেরকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। রোববারে দলটির কাতারে যাবার কথা রয়েছে। তবে একই বিবৃতিতে বলা হয়, হামাস কাতারি প্রস্তাবে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, যা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেসব পরিবর্তনের বিস্তারিত উল্লেখ করা হয়নি। হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তুত করা একটি প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা কাতার ও মিশরের কাছে তাদের জবাব পাঠিয়েছেন এবং তাদের প্রতিক্রিয়া চুক্তি অর্জনে সহায়ক হবে বলে মনে করেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন বন্ধের জন্য মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে তারা নিজেদের মধ্যে এবং অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন। বিবৃতিতে বলা হয়, হামাস অবিলম্বে এই যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত। একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে, যার মধ্যে একটি হল, স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে নতুন করে কোনো হামলা হবে না। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য 60 দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করেন। তিনি জানান, ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে এবং এই সময়ে সংঘাতের স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আশুরা অনুষ্ঠানের একদিন আগে শনিবার একটি মসজিদে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন খামেনি। 13 জন শুরু হওয়া সংঘাতের সময় সর্বশেষ খামেনির একটি রেকর্ড করা ভাষণ শোনা যায়, যে সংঘাতে ইরানের কয়েকজন শীর্ষ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। 12 দিনের সংঘাতে খামেনির 3টি ভিডিও বার্তা টিভিতে সম্প্রচারিত হয় এবং জল্পনা ছিল যে তিনি বাংকারে অবস্থান করছেন।
শনিবারের অনুষ্ঠানে খামেনিকে সিনিয়র ধর্মীয় নেতা মাহমুদ করিমের দিকে ফিরে বলেন, হে ইরান, জাতীয় সঙ্গীত গাও বলে উৎসাহিত করতে দেখা গেছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে ভিডিওটি তেহরানের ইমাম খোমেনি মসজিদে ধারণ করা হয়েছে। এমন সময় খামেনি জনসম্মুখে এলেন যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের আনন্দে ভাসছেন ইরানিরা। সর্বোচ্চ নেতার উপস্থিতিতে দেশজুড়ে ইরানিদের উচ্ছ্বাস প্রকাশের খবর দিয়েছে ইরানি মিডিয়া। গত মাসে 12 দিনের এই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে ব্যাপকভাবে আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। তীব্র হামলা পাল্টা হামলার পর গত 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। 12 দিনের এই সংঘাতে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। ইরান কর্তৃপক্ষ তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ করলেও ইসরায়েলি সরকার তাদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। এরপরেও ধীরে ধীরে দেশটির ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসছে। শনিবার যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্যের বরাতে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমান ঘাঁটি সহ 5টি সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে ইরান, কিন্তু এসব হামলার তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী 6টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের 5টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। এর মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, 12 দিনের যুদ্ধের ফলে ইরান 40টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সফলভাবে সরাসরি আঘাত করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও সামরিক ঘাঁটিতে আঘাতের খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাইপ্রাসে ইহুদিবাদী অভিবাসনের নজিরবিহীন ঢল এবং সম্পদশালী ইসরায়েলিদের মাধ্যমে ওই দেশে ঘরবাড়ি কেনার প্রবণতা বেড়ে যাওয়ায় সাইপ্রিয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরণত এক প্রতিবেদনে লিখেছে, ইসরায়েলি সম্পদশালীরা বিপুল পরিমাণে অ্যাপার্টমেন্ট কেনায় সাইপ্রাসের জনগণের মধ্যে ইসরায়েল বিরোধী ক্ষোভ ও ঘৃণা বহু গুণে বেড়েছে। এই ইসরায়েলি সংবাদপত্রের মতে, সাইপ্রাসের মাটিতে আধিপত্য বিস্তারের জন্য ইসরায়েলি ইহুদিবাদীদের পরিকল্পনা সম্পর্কে এরই মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং বিষয়টি সাইপ্রাসের রাজনৈতিক এবং সংবাদ মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইরনার খবরে বলা হয়, ব্যাপক হারে ইসরায়েলিদের সাইপ্রাসে আগমন নিয়ে বিতর্ক তখনই জোরদার হয়েছে যখন সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম দল বামপন্থী আকেল পার্টির সম্মেলনের দলের মহাসচিব স্টেফানোস স্টোফোনা সতর্ক করেন, সাইপ্রাসের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছাকাছি কৌশলগত এলাকায় ইহুদিবাদীদের জমি ও ঘরবাড়ি কেনা সেদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। স্টেফানো বলেছেন, ফিলিস্তিনে যা ঘটেছে ঠিক একইভাবে তা সাইপ্রাসেও ঘটতে পারে, কারণ ফিলিস্তিনেও ইহুদিবাদীরা ধীরে ধীরে জমি ক্রয় করে সেখানে তাদের আবাস গড়ে তুলেছিল। সাইপ্রাস আকেল পার্টির মহাসচিব আরও বলেন, সাইপ্রাসে সম্পত্তি ক্রয় এবং একটি বৃহত্তর ইহুদিবাদী পরিকল্পনার অংশ, যার মধ্যে রয়েছে ইহুদি বসতি, ধর্মীয় স্কুল, ইহুদি উপাসনালয় স্থাপন এবং সেদেশে ইহুদিবাদীদের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি। স্টেফানো সাইপ্রিয়ট সরকারকে বিদেশিদের, বিশেষ করে ইহুদিবাদীদের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি নিয়ন্ত্রণের মধ্যে না আনার জন্য অভিযুক্ত করেছেন এবং এই বিষয়ে অবিলম্বে সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাইপ্রাসের নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল আত্তারি আকেল পার্টির সম্মেলনে বক্তব্য দিয়েছেন। এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রদূত দলীয় অনুষ্ঠানে যোগদান করেছেন, যা থেকে সাইপ্রাসে ইহুদিবাদীদের অভিবাসন এবং ওই দ্বীপে তাদের অ্যাপার্টমেন্ট ক্রয় বিষয়টি ঘিরে উদ্বেগ ফুটে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 2500 ইসরায়েলি সাইপ্রাসে স্থায়ীভাবে বসবাস করেন, তবে মনে করা হয় প্রকৃত সংখ্যা 12 থেকে 15,000-এর মধ্যে হতে পারে, কারণ তাদের অনেকেই ইউরোপীয় পাসপোর্ট নিয়ে সাইপ্রাসে বসবাস করেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।